ঠিক আছে, থ্যাংক ইউ। তবে এই সংখ্যাটা তো সবারই চেনা। এই সংখ্যাটা কি বলি আমরা? NA দিয়ে লিখেছি 6.022 into 10 to the power 23। বলো এটা কি বলে এই সংখ্যাটা? জানো তো, এটা সবার জানা উচিত। অ্যাভোগাড্রো নাম্বার। রাইট, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার। এবার এই অ্যাভোগাড্রো নাম্বারটার সাহায্যে আমরা এই যে মোল তত্ত্ব বা মোল থিওরি, সেটার ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে এই সংখ্যাটা আগে লিখে নিয়েছি। তো এখান থেকে আমরা মোল থিওরি শুরু করছি। তো মোল থিওরিতে কি বলা হচ্ছে? মোল তত্ত্ব কি না, একটা যে কোনো পদার্থ সেটা বিভিন্ন রকম উপাদান নিয়ে তৈরি হতে পারে। তার মধ্যে পরমাণু থাকতে পারে, তার মধ্যে অণু থাকতে পারে, বা তার মধ্যে আয়ন থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। ধরো এক বাক্স পেন্সিল, তার মানে তার মধ্যে পেন্সিল আছে। এক বাক্স পুঁতি, তার মধ্যে মানে পুঁতি আছে, এরকম হতে পারে। তো যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থ, তার মধ্যে পদার্থটা যে অণু বা পরমাণু বা আয়ন দিয়ে তৈরি, ইংরেজিতে বলি স্পিসিস, যে কটা স্পিসিস দিয়ে তৈরি, সেই স্পিসিসের সংখ্যা যদি অ্যাভোগাড্রো সংখ্যার সমান হয়, তখন সেই পরিমাণটাকে আমরা বলি 1 মোল। অর্থাৎ 1 মোল সমান সমান হচ্ছে, আমরা বলতে পারি, অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা। আমি এটা একটু ফন্টটা চেঞ্জ করিনি, লেখাটা আটকে যাচ্ছে। 1 মোল ইকুয়াল টু হচ্ছে, আমরা বলবো, অ্যাভোগাড্রো সংখ্যক কণা। তাহলে 1 মোল, ধরো 1 মোল ইলেকট্রন সমান সমান কি বোঝাবে না, ওই অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। অর্থাৎ এই যে Na এতগুলি ইলেকট্রন। আমি যদি বলি 1 মোল অক্সিজেন গ্যাস, বা অক্সিজেন গ্যাসের কথাই হোক, 1 মোল অক্সিজেন গ্যাস, তো অক্সিজেন গ্যাসীয় আকারে যখন থাকে তখন সেটা O2 আকারে থাকে। তার মানে 1 মোল অক্সিজেন গ্যাস সমান সমান কতগুলো অক্সিজেন কণা বা অক্সিজেন অণু বোঝাচ্ছে? ওই অ্যাভোগাড্রো সংখ্যা Na, এতগুলো অক্সিজেন মলিকিউল, O2 মলিকিউল, এটা বোঝাচ্ছে। আমি যদি বলি 1 মোল লিথিয়াম আয়ন, Li প্লাস আয়ন, তার মানে বোঝাবে ওই অ্যাভোগাড্রো সংখ্যক লিথিয়াম আয়ন, এরকম বিষয়টা। অর্থাৎ 1 মোল পরিমাণ যে কোনো কিছুই, তার মধ্যে ওই অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে। এখন সংখ্যাটা যেহেতু খুব বড়, তাই বাস্তবে সংখ্যাটা আমরা বড় জিনিসের ক্ষেত্রে প্রয়োগ করি না। মানে 1 মোল পেন্সিল থিওরিটিক্যালি বলতেই পারি, কিন্তু ওরকম আমরা বলি না। 1 মোল পেন্সিল মানে এতগুলো পেন্সিল হবে, সারা পৃথিবীতে হয়তো এত পেন্সিল নেই। তাহলে এগুলো অণু, পরমাণু, আয়ন, সাধারণত এদের ক্ষেত্রেই প্রয়োগ করা হয় মোলের ধারণাটা। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এইটা আমরা হাইলাইট করবো, এই পয়েন্টটাকে স্টার মার্ক করবো, যে 1 মোল যে কোনো কিছুই মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা। সেকেন্ড যেটা পয়েন্ট, আর একটা উল্লেখ করবার বিষয় আছে, জিনিসটা যদি একটা যৌগ হয়, মানে 1 মোল যে পদার্থটার কথা বলছি যদি একটা যৌগ হয়, অর্থাৎ একটা কোনো অণু হয়, তাহলে 1 মোল পরিমাণ সেই যৌগের ভর কত হবে, ওর আণবিক গুরুত্ব যা সেই পরিমাণ। তাহলে সেকেন্ড স্টার মার্ক পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট নোট করতে বলছি, সেটা হচ্ছে যে মাস অফ 1 মোল কোনো কম্পাউন্ড বা 1 মোল অফ কোনো মলিকিউল সমান সমান হবে তার মলিকুলার ওয়েট। MW সংক্ষেপে লিখছি। মলিকুলার ওয়েট মানে কি? আণবিক গুরুত্ব। এর একটা দুটো উদাহরণ নিই, এক্সাম্পল নিই। ধরো বললো যে 1 মোল হাইড্রোজেনের ভর কত? 1 মোল হাইড্রোজেনের ভর সমান সমান, তাহলে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব যা হবে তার সঙ্গে গ্রাম যোগ করলে যা হবে তাই। হাইড্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 2, তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাসের অণুর ভর হচ্ছে 2 গ্রাম। একটা উদাহরণ নিই, ধরো বললাম 2 মোল CO2 কার্বন ডাই অক্সাইড এর ভর কত হবে? 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে
কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব যা, তার সঙ্গে গ্রাম অর্থাৎ গ্রাম আণবিক গুরুত্ব যোগ করতে হবে, আর 2 মোল মানে তার ডবল। কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব কত? কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 করে দুটো আছে, তাহলে 16 দুগুণে 32, অর্থাৎ 44 ইন্টু 2 88 গ্রাম। তাহলে যে পদার্থটার বা যে যৌগটার বা যে অণুটার একটা মানে 1 মোল পরিমাণের ভর জিজ্ঞেস করবে, সেই অণুটার বা সেই যৌগটার আণবিক গুরুত্ব বার করে দিতে হবে, তারপর তার গায়ে গ্রাম লিখতে হবে, গ্রাম আণবিক গুরুত্বটাই হবে ওর 1 মোল পরিমাণের ওজন। তাহলে যদি বলা হয় 1 মোল NH3 এর ভর কত, কেউ বলতে পারবে? 1 মোল NH3 ভর কত হবে? N1। এখানে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, আমি নিচে এখানে লিখে দিচ্ছি। হাইড্রোজেন কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব মুখস্থ রাখতে হবে, যেমন হাইড্রোজেন হচ্ছে 1। স্যার এটা 17 হবে নাকি? হ্যাঁ 17 ঠিক। হাইড্রোজেন 1, যেগুলো সবচেয়ে বেশি কমন থাকে, অক্সিজেন হচ্ছে 16, নাইট্রোজেন 14, ও কার্বনটা বাদ গেল, কার্বন 12, সালফার 32, যেগুলো থাকে খুব কমন, সোডিয়াম 23, ক্যালসিয়াম হচ্ছে 40, মোটামুটি এই। এছাড়া আরো যত বেশি মুখস্থ করতে পারবে তত ভালো, সোজা কথা। তাই নাইট্রোজেনের 17 আর 3টে হাইড্রোজেন, তাহলে 3 আর কে আরো 3, ভুল বললাম, নাইট্রোজেনের 14 না, টোটালটা 17, 14 আর 3 17 গ্রাম। 1 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে মোল কনসেপ্টের দুটো জিনিস পেলাম, 1 মোল যে কোনো পদার্থ, তার মধ্যে কটা কণা থাকবে না, অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.022 ইন্টু 10⁻23 এতগুলো কণা। আর দ্বিতীয়ত হচ্ছে 1 মোল যে কোনো পদার্থ, তার ভর কত হবে, এই পরিমাণ ভর, ওই তার আণবিক গুরুত্ব যা পদার্থটার সেই পরিমাণ। এবার আসছি তৃতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট। 1 মোল যে কোনো পদার্থ যদি গ্যাসীয় হয়, 1 মোল পদার্থ যদি গ্যাসীয় হয়, তখন এখানে মনে রাখতে হবে গ্যাসীয় পদার্থ হলে তার আয়তন কত হবে এসটিপি তে বা এনটিপি তে, সেটা 1 মোল ধারণা থেকে পাওয়া যাবে। অ্যাভোগাড্রো এটা প্রমাণও করে দেখিয়েছিলেন, যে মানটা তোমরা জানো অনেকে, যে 22.4 লিটার বা 22,400 সিসি। তাহলে পদার্থটা যদি গ্যাসীয় হয় তবেই কিন্তু এটা খাটবে, অর্থাৎ আমরা বলবো 1 মোল গ্যাসের আয়তন কখন না এসটিপি বা এনটিপি তে, যে কোনো না, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার বা ন্যাচারাল টেম্পারেচার প্রেসার একই ব্যাপার, আগে এনটিপি বলা হতো, এখন এসটিপি বলা হয়। এসটিপি বা এনটিপি তে এটা কত? 22.4 লিটার, যদি লিটারে লিখি। আর না তো যদি আমরা সিসিতে লিখি, কিউবিক সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে, তাও 22,400 সিসি লেখা যেতে পারে। এটা হচ্ছে আরেকটা বিষয়, এটা মুখস্থ রাখতে হবে। এর একটা উদাহরণ এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। তাহলে আমি যদি বলি যে এনটিপি তে রাখা আছে 1 মোল ধরো সালফার ডাই অক্সাইড, এনটিপি তে রাখা 1 মোল সালফার ডাই অক্সাইডের আয়তন কত, এটা বলো দেখি। তো অঙ্ক করার দরকার নেই, কি গ্যাস হলো জানার দরকার নেই, সব গ্যাসেরই এক, ওই 22.4 লিটারই হবে। হ্যাঁ একদম। যদি 2 মোল নেওয়া হয় তাহলে ডবল হবে, তাহলে মানে এখানে গ্যাসটা কি তার উপর নির্ভর করছে না, এই বিষয়টা। আর এটাই অ্যাভোগাড্রো প্রমাণ করেছিলেন। আসলে এটা শুধু অ্যাভোগাড্রো একা না, অ্যাভোগাড্রোটাকে বার্জিলিয়াস এবং বার্জিলিয়াসের পরে গে লুসা, এরা দুটো সূত্র দিয়েছিলেন। বার্জিলিয়াসের প্রকল্প, গেলুসাকের সূত্র, তার সঙ্গে অ্যাভোগাড্রো সূত্র, এই 3টে ধারণা মিলিয়ে এই প্রমাণটা করতে পারা যায়। আমরা এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এই 3টে বিষয় একসঙ্গে মিলিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, ডব্লিউবিসিএস এও এসছে এরকম প্রশ্ন, এবং হচ্ছে সিজিএল এও তো এটা জায়গা থেকে প্রশ্ন এসছে, যে এই 3টে বিষয় মিলিয়ে প্রশ্ন আসে। যে 1 মোলের তাহলে 3টে ব্যাখ্যা হলো,
এক মোলে কণার হিসেবে অ্যাভোগাড্রো সংখ্যক কণা, আণবিক গুরুত্বের হিসেবে এক মোল মানে আণবিক গুরুত্ব বা গ্রাম আণবিক গুরুত্ব পরিমাণ ভরের হিসেবে, আর আয়তনের হিসেবে এক মোল মানে 22.4 লিটার। তো এখানে একটা সূত্র আছে, যে সূত্রটা আমরা এখানে নোট করছি। সূত্রটা হচ্ছে এরকম, ধরা যাক একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে যার মধ্যে মোল সংখ্যা হচ্ছে এন, মানে এন মোল গ্যাস আছে। গ্যাসের মধ্যে যে কটা অণু আছে সেই গ্যাস অণুর সংখ্যা সমান সমান ক্যাপিটাল এন, অ্যাভোগাড্রো নাম্বার তো এনে দিয়ে প্রকাশিত হয়। গ্যাসের ভর, যে ভরটা আমি নিয়েছি ধরা যাক সেটা হচ্ছে ডব্লিউ, এবং লাস্টলি গ্যাসটার যে আণবিক গুরুত্ব সেটা ধরা যাক ক্যাপিটাল। তো এখন এইগুলোর মধ্যে একটা সম্পর্ক বর্তমান, এই সম্পর্কটার উপর ভিত্তি করে অঙ্কটা করা যাবে। সম্পর্কটা হচ্ছে এন অর্থাৎ মোল সংখ্যা সমান সমান অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা। আবার এটাকে গ্যাসের নমুনার মধ্যে থাকা গ্যাসের ভর বা গ্যাসের আণবিক গুরুত্ব এভাবেও প্রকাশ করা যায়। ও বারগুলো পড়ে না, এই যে এই সূত্রটার সাহায্যে গ্যাসের অণুর পরিমাণ বা গ্যাসটার নমুনা বলে দিলে তার মধ্যে কত মোল গ্যাস আছে বের করা যায়। এর উপরে এটা সাহায্যে দু একটা অঙ্ক করি আমরা চটপট। যেমন প্রথম উদাহরণ দিচ্ছি, মনে করো বলা হলো যে একটা গ্যাস আছে, একটা গ্যাসের নমুনা, সেই নমুনার মধ্যে অণুর সংখ্যা সমান সমান আমাকে বলা হলো 3.011 ইন্টু 10⁻22, এতগুলো অণু আছে। এতে কত মোল গ্যাস আছে তাহলে যদি প্রশ্ন করে, তাহলে আমরা সহজেই এই সূত্রে যে প্রথম অংশ সেখান থেকে পেয়ে যাব, অর্থাৎ মোল সংখ্যা সমান সমান অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। মানটা সরল করলে উত্তর আসবে অ্যাভোগাড্রোর সংখ্যা এটা। তাহলে কাটাকুটি করলে নিচে চলে আসছে 2, 1-2, আর এটা কাটাকুটি করলে নিচে আসছে একটা 10, তাহলে 1-2, বা যদি দশমিকে প্রকাশ করা হয় তাহলে 0.05 মোল। এই সূত্রের সাহায্যে মোল সংখ্যা এরকম ধরনের অঙ্ক করতে পারা যাবে, যে কতগুলো অণু আছে বলে দিলাম, দিলে কত মোল গ্যাস সেটা বের করে ফেলা যাবে। অণু সংখ্যা না দিয়ে গ্যাসের ভর দিতে পারে, যে বলে দিল একটা গ্যাসের নাম বলে দিল, আর সেই গ্যাসটার ধরে যাক 10 গ্রাম বা 12 গ্রাম বা 15 গ্রাম পরিমাণ নেওয়া হয়েছে, তো তার মধ্যে কত মোল গ্যাস থাকবে, এরকম প্রশ্ন একটা করা যাবে। নেক্সট কোশ্চেন এরকম বলছে, বলা হলো যে আমার কাছে খানিকটা অক্সিজেন আছে। আচ্ছা ধরো একটা অন্য গ্যাসের নাম করি, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গুলো ধরলো কার্বন মনোক্সাইড। ধরো আমি বলছি যে 0.28 গ্রাম কার্বন মনোক্সাইডে কত মোল হয় বা কত মোল গ্যাস আছে। এইগুলো অঙ্কগুলো করতে গেলে কিন্তু এই তথ্যটা ইম্পর্টেন্ট, এই যে একটা নামগুলো লিখে দিয়েছি, যেন বলেছি যত বেশি সম্ভব মৌলের পারমাণবিক গুরুত্ব মুখস্থ করা যায় তত ভালো, পরীক্ষা এগুলো অনেক সময় নাও বলে দিতে পারে। স্যার ওইখানে এনটা যে লিখেছেন স্যার, ওটা কি স্যার ওই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ওই এনআরটি ওই ফর্মুলা থেকে বার করলেন ওটা? ওই ফর্মুলা থেকে এটা বার করিনি, কিন্তু এনটা ওই ফর্মুলারই মোল সংখ্যা। আচ্ছা, তো এই অঙ্কটা তাহলে কিভাবে করা যাবে? এন সমান W/m, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখান থেকে বলা যায়, এখানে সমীকরণ তো দুটো রয়েছে, এন সমান N/n, আবার এন সমান W/m।
এই অংশটা থেকে অঙ্কটা করতে হবে। তাহলে আমাকে যত মোল গ্যাস, যত গ্রাম গ্যাস আছে দেওয়া হবে নমুনাটা, সেটাও ধরতে হবে ডব্লিউ, গ্যাস অণুটার ভর। যে গ্যাসের নমুনাটা দিয়েছে তার ভরটা লিখতে হবে ডব্লিউ বলে। আর কার্বন মনোক্সাইড গ্যাস, তার যে আণবিক গুরুত্ব, ওটা লিখতে হবে ক্যাপিটাল এম। কার্বনের 12 আর অক্সিজেনের 16, যোগ করলে হচ্ছে 28, তার পাশে গ্রাম, গ্রাম আণবিক। তাহলে এখান থেকে মোল সংখ্যা এবার পেয়ে যাবো, এন হচ্ছে ডব্লিউ বাই এন, 0.28 বাই 28, 0.01 মোল। এইভাবে এগুলো করতে পারা যাবে যে মোল সংখ্যা কত নির্ণয় করতে দিকে। অনেক সময় প্রশ্নটা আরো একটু ঘুরিয়ে করা হয়, মানে ওর সঙ্গে আয়তন নির্ণয়ের একটা জায়গা জুড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে একটা প্রশ্ন দেখি এরকম, এইটা যদি জিজ্ঞেস করে যে এনটিপি তে ধরো 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড এনটিপি তে কত আয়তন দখল করে। এটা করবার জন্য দেখো এই এন সমান এন বাই এন বা ডব্লিউ বাই এন সূত্র দিয়ে কিন্তু হবে না। কেন? কারণ এখান থেকে তো আমরা আয়তনটা পাচ্ছি। আমরা এই কনসেপ্টটা রাখবো যে 1 মোল গ্যাসের আয়তন মানে 22.4 লিটার বা 22,400 সিসি। তাহলে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত মোল কার্বন ডাই অক্সাইড সেটা বের করে নেবো। অর্থাৎ আমার প্রদত্ত কার্বন ডাই অক্সাইডের ভর ডব্লিউ সমান সমান দেওয়া আছে 2.2, কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব হবে কার্বনের 12, অক্সিজেনের হচ্ছে 16 × 2, দুটো পরমাণু আছে, তাহলে মোট 44 গ্রাম। তাহলে মোল সংখ্যাটা এখান থেকে পেয়ে যাবো ডব্লিউ বাই এম করে 0.2 বাই 44, অথবা কেউ চাইলে সরাসরিও করতে পারে। তুলে দিলে একটা 0, 22 দুগুণে 44, 1/20 মোল হচ্ছে। তারপরে এইখান থেকে এটাকে সিম্পলি 22.4 লিটার বা 22,400 সিসি দিয়ে গুণ করবো, মানে ঐকিক নিয়ম আর কি। 1 মোল CO2 তার আয়তন হচ্ছে 22,400 সিসি, তাহলে 1/20 মোল CO2 ওজন কত, এই আয়তন কত, 1/20 ইন্টু ওইটা 22,400, মানে মোল সংখ্যা যা আসবে তার সঙ্গে 22,400 গুণ করে দিতে হবে, করলে আয়তনটা পাওয়া যাবে 1120 সিসি, বা 1000 দিয়ে ভাগ করে 1.12 লিটারও লেখা যেতে পারে, যেটা দেয়া থাকবে অপশন, সিসিতে বা লিটারে দুটোতেই থাকতে পারে। এটা গেল মোল সংখ্যার ধারণা। আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি। আজকের নোটটাতে কিছু প্রশ্ন দেওয়া আছে এই মোল সংখ্যার উপর, ওই অঙ্কগুলো সমাধান করবে, উত্তর দেওয়া আছে, না মিললে পরের দিন জানাবে যে উত্তর যেগুলো মিললো না। কারণ মোল সংখ্যা অঙ্ক প্র্যাকটিস করতে হয়, না করলে মুখস্থ হয়, আয়ত্ত হবে, পরে আবার ভুলে যাবে। এখন নয় বোঝা গেল, পরে আবার যাদের সমস্যা আছে, 11 12 আর কেমিস্ট্রি আছে, বলার অপেক্ষা রাখে, সহজ জিনিস। নেক্সট কনসেপ্ট হচ্ছে জারণ বিজারণের ধারণাটা। কেমিস্ট্রির যে বেসিক্স গুলো আমরা জানি তার মধ্যে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে জারণ বিজারণ, আচ্ছা জারণ বিজারণ, আচ্ছা না জারণ বিজারণটা আগেই বলি, তারপরে এই বিক্রিয়াগুলো ধরন করবো, তাহলে ওগুলো ভুলিয়ে যাবে। জারণ বিজারণ, অক্সিডেশন রিডাকশন, কিন্তু ওটাকে আমরা একযোগে রেডক্স করি, রেডক্স সিস্টেম। যেসব বিক্রিয়াতে জারণ বিজারণ একসঙ্গে ঘটে তাদের বলে রেডক্স সিস্টেম। জারণ বিজারণের সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়, মানে ডেফিনিশন আমরা কিভাবে দেই, জারণ কি আর বিজারণ কি। তো যাদের অনেকের আছে বেশ সমস্যা ইলেকট্রন হয়, ত্যাগ করলে হ্যাঁ ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো, জারণ, ত্যাগ হ্যাঁ, করলে জারণ আর গ্রহণ করলে করলে বিজারণ। গ্রহণ করলে বিজারণ। এবার অনেকের এটা গুলিয়ে যায়, যাদের এরকম সমস্যা হয় যে কোনটা কি মনে থাকে না, একটা ঘাড় একটা ঘাড়ে উঠে যায়, তাদের জন্য একটা শর্টকাট বলে দিই, যেটা দিয়ে জারণ বিজারণ এটা মনে রাখতে পারবে। সেটা হচ্ছে অয়েল রিগ থিওরি। স্যার একটা তো ওই অক্সিজেন ছাড়া একটা ব্যাপার তো আছে, অক্সিজেন ছাড়া আর অক্সিজেন নেওয়া যেটা।
না, আমরা ওইভাবে ভাববো না, ওইভাবে ভাবতে লাগবে না। ওটা একটা শর্টকাট, কিছু জিনিস মনে রাখা যেতে পারে। একটা বিশেষ থাকবে ক্ষেত্র, জারণ আর নিলে বিজারণ। ওর অনেক ব্যতিক্রমও আছে ওগুলো। তো এই জায়গাটা দিয়ে জারণ বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞাটা মনে রাখা যেতে পারে। অয়েল রিগ, অয়েল রিগ কি? অয়েল রিগ হচ্ছে সমুদ্রের মাঝখানে যেগুলো তেল, খনিজ তেল তোলার জন্য যে পাটাতন গুলো বসানো থাকে, ওগুলোকে অয়েল রিগ বলে। এই অয়েল রিগের ফুল ফর্মটা আমরা যদি এভাবে ভাবি, তাহলে জারণ বিজারণের একটা বিকল্প সংজ্ঞা পাওয়া যায়। জারণ ইংরেজি অক্সিডেশন, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। যাদের জারণ বিজারণ কি কোনো সমস্যা নেই, তাদের মিনিট 5 চুপচাপ বসে দাও, কোনো প্রবলেম নেই। যাদের সমস্যা আছে তারাই এই পার্টটা দেখে নাও। রিগ তার ফুল ফর্ম করছি রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন। তার মানে ব্যাপারটা দাঁড়ালো স্যার ইলেকট্রন, ইটা কি স্যার? ই হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন। আচ্ছা, এই যে ই বা ই মাইনাস চিহ্ন। তো লস মানে ত্যাগ, তাহলে ইলেকট্রন ত্যাগ সমান সমান হচ্ছে অক্সিডেশন অর্থাৎ জারণ। রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন গ্রহণ, সেই ঘটনাটা হচ্ছে বিজারণ। এখান থেকে সংজ্ঞাটা মনে রাখা যেতে পারে। তাহলে এবার আমরা যেটা বুঝলাম সেটা কি, না ইলেকট্রন ত্যাগ করলে তাকে জারণ বলবো, আর ইলেকট্রন গ্রহণ করলে তাকে বিজারণ বলবো। এটা একটা কনভেনশন চলে আসছে। তাই যদি এখন আমরা উল্টোটা বলতাম তাতেও কোনো অসুবিধা হতো না। কেমিস্ট্রি তো কেমিস্ট্রির মতনই চলে, নেচার নেচারের মতনই চলে। আমরা এরকম ধরে নিয়েছি একটা জিনিস, অর্থাৎ জারণ আর বিজারণ দুটো বিপরীত প্রক্রিয়া। বলো, কেউ কিছু বলবে? অনেকদিন পর পেলাম তো। আচ্ছা, কেউ যদি পার্সোনাল কোনো কথা বলো কাইন্ডলি মাইকটা অফ রাখবে। পার্সোনাল কথা বললে কাইন্ডলি মাইকটা অফ রাখবে। আমি কারোর ভয়েস পাচ্ছি, তার মাইক অফ করা নেই, পার্সোনাল কথা বলছো। কাশিয়া কমে না বিষয়ের কাছে এবং দেখছো খাচ্ছি করেছি তাতে কালেকশন কি দাঁড়া। আমি আবারও বলছি, পার্সোনাল কথা বললে কিন্তু মাইকটাকে অফ রাখবে। মাইক অন রেখে কেউ পার্সোনাল কথা শুভ বলো না, বলে একজন এটাতে ক্লাসে খুব অসুবিধা হয়। শুভ বলে না, কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, কিন্তু নিজের মাইক অন রেখে পার্সোনাল কথাটা বলবে না। এটা একটা ব্যাড ম্যানার্স এর মধ্যে পড়ে, একটু খেয়াল রাখবে বিষয়টা, আর কিছু না। অনেক সময় হয়ে যায় ভুল করে, আমারও অনেক সময় এরকম হয়ে যায়। জাস্ট বললাম বিষয়টা, ঠিক আছে, হতেই পারে। আচ্ছা, তো আমরা টপিকে ফিরি। তাহলে ইলেকট্রন ত্যাগ হলো জারণ, ইলেকট্রন হচ্ছে বিজারণ। এবারে আমরা ঝটপট কয়েকটা উদাহরণ দেবো যে কারা কারা ইলেকট্রন ত্যাগ করে। সাধারণত দেখা গেছে কি, না ধাতু যারা ধাতুর ইলেকট্রন ত্যাগ করতে ওস্তাদ। কারণ ধাতুদের বাইরের কক্ষপথে একটা, দুটো বা তিনটে করে ইলেকট্রন থাকে, চাইলে সেগুলো ছেড়ে দিয়ে অষ্টক পূর্তি করতে পারে। যেমন ধরো উদাহরণ দিতে একটা, ধরো সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 281। প্রথম কক্ষে দুটো, দ্বিতীয় কক্ষে একটা, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। তাহলে এই চাইলে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ত্যাগ করতে পারে। করলে তখন সোডিয়ামটা Na+ আয়নে পরিণত হবে। এর গঠন কিন্তু 2,8, অর্থাৎ বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন, অক্টেট পূর্ণ করেছে। ওরকম ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,8,8,2। বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, এই চাইলে এটা ছেড়ে দিতে পারে। ছেড়ে দিলে কিন্তু আর সেটা সিএ রইলো না, Ca++ আয়ন হয়ে গেল। যতগুলো ইলেকট্রন ছাড়বে ততগুলো প্লাস প্লাস হয়ে যাবে। এর কনফিগারেশন হলো 2,8,8। ফলে এটা একটা স্টেবল কনফিগারেশন পাচ্ছে। ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের গঠন হচ্ছে মানে ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,3। এই তিনটি ইলেকট্রন সহজেই ছাড়তে পারে, সেটা Al3+ আয়ন হয়ে গেল। তাহলে তখন গঠন হলো 2,8। দেখো সবার বাইরের কক্ষে অক্টেট হয়ে যাচ্ছে, মানে এরা স্টেবল কনফিগারেশন পাচ্ছে, এবং এই কারণেই আসলে জারণ বিজারণটা ঘটে। যদি বলে জারণ বিজারণের উদ্দেশ্য কি, এইটা হচ্ছে স্টেবল কনফিগারেশন পাওয়া বা অক্টেট করা। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। প্রথম তিনটে মৌল হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, ওরা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ওরা ডুপ্লেট করতে চায়। ওদের বাইরের পক্ষে দুটো ইলেকট্রন হলে স্টেবল হয়ে যায়, আর বাকি সবাই মোটামুটি অক্টেট করতে চায়। এই যে ঘটনাগুলো লিখেছি, Na থেকে Na+, Ca থেকে Ca++, Al থেকে Al3+, এগুলো সবই হচ্ছে তাহলে জারণ, কারণ এখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে। তাহলে এই বিষয়ে আমরা একটা প্রশ্ন লিখি। আমরা এই পয়েন্টগুলো নোট করে যাবো, যেগুলো ডান দিকে আলোচনা করে পাবো, এগুলো লাস্টে স্টার মার্ক করে নোট করে যাবো। তাহলে যদি বলা হয় ক্যাটায়ন সৃষ্টি কোন ধরনের প্রক্রিয়া, আমরা দেখলাম যে জারণ। সেটা এই যে ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, এখানে Na থেকে Na+ হয়েছে, তাহলে ক্যাটায়নের সৃষ্টি সমান সমান একটা জারণ।